নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন। ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বেশ বহুদিন পর একটা লম্বা বিরতির পর আমি আবার নতুন করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। তো আমি জানি তোমাদের রিসেন্ট যে নোটিফিকেশন তোমরা দেখেছো আরআরবি, তো তাতে করে তোমরা অনেকেই আপসেট হয়ে আছো। অনেকে আশা করেছিলে যে বেশ ভালো একটা ভ্যাকেন্সি আসবে, আমি নিজেও আশা করেছিলাম। আমি নিজেও ভেবেছিলাম যে আরআরবিপিও এক্সাম আমি দেবো। তো কিন্তু ভ্যাকেন্সি খুবই হতাশ করার মতন, ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি খুবই হতাশ করার মতন। এতটা কম হবে আমরা কেউই আশা করিনি। অফিসারদের ভ্যাকেন্সি মাত্র 50 অ্যারাউন্ড, অ্যান্ড ক্লারিক্যাল ভ্যাকেন্সি 58 সামথিং। তো তার মধ্যে ইউআর ভ্যাকেন্সি অফিসারদের ক্ষেত্রে মাত্র 20টা। তো আমি জানি এটা খুব ডিমোটিভেটিং একটা জায়গা তোমাদের সবার জন্য, বাট এখানেই আমাদের মানতে হবে যে প্রিপারেশন ফেজে কিছু জিনিস থাকে যেগুলো আমাদের হাতে পুরোপুরি থাকে না, এবং এইটা হচ্ছে তার মধ্যে একটা বড় পার্ট যেটা আমাদের হাতে নেই। এক্স্যাক্টলি, আমরা যতই পরিশ্রম করি না কেন, যতই আমরা নিজেদের বেস্ট দেওয়ার চেষ্টা করি না কেন, কিছু কিছু পরিস্থিতি যেগুলো কিন্তু আমাদের হাতে নেই। আর এটা কোথাও জীবনেরও ঘটনা, যে জীবনের সমস্ত জিনিস কিন্তু তোমার হাতে থাকবে না, জীবনের সমস্ত কিছু তুমি নিজের কন্ট্রোলে আনতে পারবে না। পরিশ্রম দিয়েও তুমি কিন্তু সবটা জয় করতে পারবে না। ওকে, কিন্তু যেটা আমাদের মাথায় রাখতে হবে এই মুহূর্তে, বিশেষ করে যারা অ্যাসপিরেন্টস আছো, ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছো, যারা কোনো জবের সঙ্গে জড়িত নও, যাদের কাছে এটা একটা বিরাট বড় একটা আশা ধরে তোমরা এগোচ্ছিলে, হয়তো প্রিভিয়াস এক্সামসগুলো তোমাদের হয়তো অনেকের আছো যে সেরকম আশানুরূপ ফলাফল হয়নি, তোমরা হয়তো এটাকে টার্গেট করে চলছিলে যে এখান থেকে একটা ভালো কিছু এলে আমি নিজের বেস্টটা এখানে দেবো এবং আমি ভালো একটা পারফরমেন্স এখানে আমি আশা করছি। তো তারাও হতাশ হয়েছো, আমি জানি। এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই, আমি মিথ্যে মোটিভেশন দেবো না তোমাদের কাউকে। জাস্ট আমি এটুকুই বলতে পারি যে অপরচুনিটিস কিন্তু আসতে থাকবে। নোটিফিকেশন আসা এবং ভ্যাকেন্সি কমা বাড়া, কাট অফ বাড়া কমা ইত্যাদি, এগুলো সমস্ত কিছুই কিন্তু পার্ট অফ দিস জার্নি। এটা তোমরা নিজেরাও যারা অন্তত 1 বছর প্লাস যারা প্রিপারেশনের সঙ্গে যুক্ত আছো, প্রিভিয়াস নোটিফিকেশনস অ্যান্ড কাট অফস তোমরা দেখে এসছো, তোমরাও জানো যে এই ব্যাপারগুলো অবভিয়াসলি এভাবেই চলে। তাই আমি এটাই বলবো যে আশা হারিয়ে ফেলো না, জাস্ট এইটুকুই বলবো। একটা নোটিফিকেশন খারাপ হয়েছে বা কম ভ্যাকেন্সি এসছে দেখে পরে যে এটা ভাবার কোনো কারণ নেই যে সবটাই শেষ হয়ে গেছে, বা ডিমোটিভেটেড হয়ে নিজেদের প্রিপারেশনটাই বন্ধ করে দিলাম, পড়াশোনার থেকে বিচ্যুত হয়ে গেলাম ইত্যাদি, এইগুলো কেউ যেন করো না। কারণ এটা করা মাত্র একটা জিনিস যেটা অবিচার করা হবে, যে তুমি হয়তো লাস্ট 1-1.5 বছর ধরে নিজেকে কনসিস্টেন্টলি প্রিপেয়ার করে করে নিজেকে একটা স্টেবল পজিশনে তুমি আজকে নিয়ে এসেছো, এবং জাস্ট একটা ভ্যাকেন্সি যেটা আশানুরূপভাবে আসলো না আমাদের কাছে, আশার থেকে অনেকটাই কম পরিমাণে এসছে, শুধু সেই ডিমোটিভেশনটা এমন একটা তোমার মধ্যে প্রভাব তৈরি না করুক যে তোমার এতদিনের যে পরিশ্রমটা সেটা ব্যর্থ হয়ে যাক। ওকে, তাই আমি এটুকুই বলবো যে নিজের ধৈর্যটা ধরে রাখো। আমি আগেও বলেছি অনেক ভিডিওতে, যারা মনে করছো যে অনেক বছর হয়ে গেল প্রিপারেশন করতে করতে আর প্রিপারেশনের ধৈর্য থাকছে না, সাহস থাকছে না, যদি না হয় সিলেকশন কি করব, আস্তে আস্তে বয়স বেড়ে যাচ্ছে, তাদেরকে আমি বলেছি যে একটা ব্যাকআপ হিসেবে একটা জব তোমরা অবশ্যই খুঁজে নাও। একটা জব তোমরা আগে পাওয়ার চেষ্টা করো, কোনো প্রাইভেট সেক্টরে হোক, ফ্রিল্যান্সিং সেক্টরে হোক, যে কোনো ক্ষেত্রে তোমরা একটা জব নেওয়ার আগে চেষ্টা করো, একটা কর্মসংস্থান আগে তৈরি করার চেষ্টা করো স্টেবিলিটির জন্য। তার প্যারালালি তোমরা এক্সামগুলোকে দেওয়ার চেষ্টা করো যদি মনে করো যে দেবো। আদারওয়াইজ যদি ডিসিশন নিয়ে থাকো যে না ভাই আমার দ্বারা হয়তো আর হবে না, আমি পারছি না, আমি টোটালি গিভ আপ করছি, আমি নিজের বেস্ট দিয়ে দেখে নিয়েছি, এর চেয়ে বেস্ট আমার পক্ষে সম্ভব নয়, আমি আর দিতে চাই না, এটা আমি সম্পূর্ণ তাদের ডিসিশনের ওপর রাখছি। কিন্তু যদি মন মানসিকতা থাকে যে না আমি এক্সাম দেব, আমি এই চাকরি পাবো, আমি পেতে পারবো, তাহলে আমি এটাই বলবো যে এই ছোট ছোট যে, ছোট বলবো না আমি, অবশ্যই একটা বড় ফ্যাক্টর, একটা ভ্যাকেন্সি, একটা নোটিফিকেশন, একটা গোটা বছরে একবার একটা পার্টিকুলার এক্সামের নোটিফিকেশন আসে, তো আমি ছোট কখনোই বলছি না এটাকে। কিন্তু এই ফ্যাক্টরটাকে মানে ধরে রেখে আমি চাইছি না যে তোমরা ডিমোটিভেটেড হয়ে পড়াশোনাটাই বন্ধ করে দাও বা নিজেদের লক্ষ্য থেকে তোমরা বিচ্যুত হয়ে যাও। ওকে, এটাই বলার বিষয়। আর বলবো না কাউকে যে ফিল আপ করো না, এই নোটিফিকেশন বা এই ভ্যাকেন্সি থেকে ফিল আপ করো না, অবশ্যই ফিল আপ করবে। নিজেদের যে প্রস্তুতিটা আছে, আমি জানি খুব হার্ড অ্যান্ড টাফ কম্পিটিশন হতে চলেছে, অনেকটা হাই কাট অফ যাবে, এবং বুঝতেই পারছো ফাইনাল সিলেকশনে খুব কম সংখ্যক ছেলেমেয়েরাই চান্স পাবে। অর্থাৎ যারা যে কোনো এক্সামের টপার গ্রেডেড স্টুডেন্ট, যারা টপার লেভেল স্টুডেন্ট যারা, একমাত্র তারাই কিন্তু চান্স পাবে। কিন্তু যেহেতু এটা আরআরবি নোটিফিকেশন, তাই তোমরা এটাও জেনে রাখো সেই টপার গ্রেডেড স্টুডেন্ট যারা থাকবে তারা মাল্টিপল এক্সামও কিন্তু ক্লিয়ার করবে, এটাও একটা চান্স থাকে। তো যথারীতি যার এসবিআইপিও হয়ে যাবে সে হয়তো আরআরবিতে নাও থাকতে পারে, আইবিপিএসপিও হয়ে গেলে আরআরবিপিওতে নাও থাকতে পারে। সেম গোজ ফর যে আরআরবি ক্লার্ক, তো যে কোনো অন্য ব্যাংকের ক্লার্ক, এসবিআই ক্লার্ক হয়ে গেল বা আইবিপিএস ক্লার্ক হয়ে গেল, তো সেখানেও তারা কিন্তু
নাও করতে পারে। এবার হ্যাঁ, এই বছরের ভ্যাকেন্সি অনেক দিকেই তাকিয়েছি, তো দেখা যাচ্ছে অনেকটাই কম কম করে এসছে, এসবিআই ক্লার্কেরও ভ্যাকেন্সি কম এসছে তো তুলনামূলকভাবে। তো ঠিক আছে, এই ফ্যাক্টরসগুলো আমাদের হাতে নেই, কিছু কিছু বছর যায় একটুখানি এরকম খরার মতন, বাট আমাদের লেগে থাকতে হবে, প্রচেষ্টা আমাদের অটুট থাকা চাই। কারণ প্রচেষ্টা অটুট থাকলে পরেই সঠিক সুযোগটা বা অপরচুনিটিটা যখন তোমাদের কাছে আসবে তখন তোমরা সেটাকে গ্র্যাব করতে পারবে। যেমন আমি 2022-এ আরআরবি মেন্স দিয়েছিলাম, যখন আরআরবি ক্লার্ক মেন্স দিয়েছিলাম, তো তখন সেইবারে ভ্যাকেন্সি অনেক কম ছিল এবং আমি 121.50 মতন মেন্সে স্কোর করেছিলাম আউট অফ 200, আর কাট অফ গেছিলো 133 মতন, ইউআর আনরিজার্ভড ক্যাটাগরির কাট অফ 133 মতন ছিল। তো যথেষ্ট ডিফারেন্স ছিল আমার মার্কসের সঙ্গে কাট অফ মার্কসের, এবং আমি কোথাও গিভ আপ করে দিয়েছিলাম যে ভাই আরআরবি আমার দ্বারা মনে হয় ক্লিয়ার হবে না, কারণ এতটা হাই কাট অফ হবে না। ওই আইবিপিএস ক্লার্ক, এসবিআই ক্লার্ক যদি হয়তো হলো, বা কোনো পিও এক্সাম যদি হয়তো হলো, বাট আমি অতটা আশা রাখি। কিন্তু ঠিক পরের বছর একইভাবে আমি প্রিপারেশন চালিয়ে গেছি, কনসিস্টেন্সি মেনটেন করে গেছি। ঠিক পরের বছর আমি যখন এক্সাম দিলাম আরআরবি এক্সাম, সেই একই ঘুরিয়ে ফিরিয়ে ওই 200-র মধ্যে 123 সামথিং এরকম অ্যাটেম্প্ট হয়েছিল। আমি ভেবেছিলাম যে হবে না, কারণ আরআরবি কাট অফের যা ট্রেন্ড, কোনো মতেই পারবো না আমি, হবে না, কাট অফ কত আর কমবে। বাট যখন রেজাল্ট বেরোয় তখন আমি দেখলাম, আমি তার আগে তো ভ্যাকেন্সি কিছু কখনো দেখিনি যে এক্স্যাক্টলি গত বছর থেকে কতটা বেড়েছে কমেছে। রেজাল্ট বেরোনোর পর আমি ভালো করে খতিয়ে যখন দেখতে পাচ্ছি আগের বছরের থেকে ভ্যাকেন্সি অনেকটা বেড়েছিল, এবং তার দরুন কাট অফ অনেকটা কমেছিল। 117 পয়েন্ট সামথিং কাট অফ গেছিল, গত বছর 133, তারপরে বছর 117, আমি পেয়েছিলাম 121.63, লাস্ট ইয়ার থেকে জাস্ট 0.13 বেশি। অর্থাৎ আমার কিন্তু মানে প্রস্তুতির যে কনসিস্টেন্সি একদম অ্যাজ ইট ইজ চলে গেছে, না আমার পারফরমেন্স বেড়েছে না আমার পারফরমেন্স কমেছে। কিন্তু হচ্ছে কি, যেটা 2022 সালে আমার হয়তো সেই সুযোগটা আমি গ্র্যাব করতে পারিনি ডিউ টু লো ভ্যাকেন্সি, বা আমি ভ্যাকেন্সিটাকেও দোষ দেবো না, আমি যতটা ভ্যাকেন্সি ছিল সেই হিসেবে যে কম্পিটিশনটা তৈরি হয়েছিল সেই কম্পিটিশনের জন্য আমি সে বছর ক্যাপাবল ছিলাম না, আমাকে এটাই মানতে হবে। বাট পরের বছর যখন ভ্যাকেন্সিটা বাড়লো, উইন্ডোটা একটু যখন ওয়াইড ওপেন হলো, তখন যে কম্পিটিশনটা তৈরি হলো সেই কম্পিটিটিভ সিচুয়েশনটার সঙ্গে আমি কোপ আপ করতে পারলাম। এবং মজার বিষয় এখানে একটাই বড় রোল প্লেইং ফ্যাক্টর, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আজকে আমি যদি সেই বছরের পারফরমেন্স দেখে, সিলেকশন হলো না দেখে হতাশ হয়ে গিয়ে আমি যদি ঢিলা দিয়ে দিতাম, আমি যদি হাল ছেড়ে দিতাম, তাহলে দেখা যাচ্ছে ভ্যাকেন্সি বাড়া সত্ত্বেও, কাট অফ কমা সত্ত্বেও আমি দেখা যাচ্ছে সেই আগের বছর পারফরমেন্সটাকে রিপিট করে একদম সেম ওই টাইপ অফ মার্কস আমি ধরে রাখতে পারতাম না। হয়তো দেখা যেত মার্কসও আমার সেই সঙ্গে সঙ্গে কমে যেত, হয়তো 115, 114 এরকম কোথাও পেয়ে যেতাম, আবার আমি কাট অফ মিস করে ফেলতাম। তো আমি চাই না এই ঘটনাটা তোমাদের কারোর সাথে হোক, যে এমন না হোক যে তোমরা এই বছর তোমরা যে স্কোর করছো হয়তো সেই স্কোরে তোমরা ফাইনাল সিলেকশন পেলে না, বাট পরের বছর দেখা যাচ্ছে হয়তো ভ্যাকেন্সি বেড়ে গেল, বাট তোমরা ডিমোটিভেটেড হওয়ার দরুন একটু ডিস্ট্র্যাক্টেড হয়ে গেলে, এক্সাম দিলে, সেই ফাইনাল রাউন্ড অব্দি গেলে, কিন্তু দেখা যাচ্ছে তোমাদের ফাইনাল রাউন্ডে গিয়ে হয়তো স্কোর গত বছর থেকে তোমার কমে গেল, আর কাট অফ যেটা আসলো দেখা যাচ্ছে গত বছরের পারফরমেন্সটা তুমি যদি রিপিট করতে পারতে, তাহলে এই বছরের যে নেক্সট ইয়ারের যে কাট অফ, সেই কাট অফটা তোমাদের পার হয়ে যেত। কিন্তু পারফরমেন্সের কনসিস্টেন্সি না থাকার জন্য তোমাদের পারফরমেন্সটাও খারাপ হয়ে গেছে এবং মার্কসও কমে গেছে। তো এইটার আফসোসটা আমি চাই না তোমাদের মধ্যে হোক। ওকে, তাই অপরচুনিটির এই ফ্যাক্টরটা আমাদের হাতে নেই, নোটিফিকেশনের ফ্যাক্টরটা আমাদের হাতে নেই, ভ্যাকেন্সির ফ্যাক্টরটা আমাদের হাতে নেই, বাট যেটা হাতে আছে সেটা হচ্ছে কনসিস্টেন্টলি নিজেদের লক্ষ্যে অটুট থাকা। ওটাই, এইটাই হচ্ছে তাৎপর্য, যে কর্ম করে যাও ফলের আশা থেকে নিজেকে দূরে রেখে। আমি জানি আমরা সবাই ফলের জন্যই লড়াই করছি, কিন্তু ফল থেকে কোথাও সরে গিয়ে আমাদের ইনস্ট্যান্টলি এই মুহূর্তে আগে নিজেদের কর্মের দিকে ফোকাস করাটা আমার মনে হয় বেশি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যদি না তোমার কাছে কোনো ব্যাকআপ থাকে তো। ওকে, তো যাই হোক, এটুকুই বলার ছিল এই ভিডিওতে। বাকি ডিমোটিভেটেড হয়েও না কেউ। আর যারা তোমরা প্রিপারেশন করছো, নিউ ক্যান্ডিডেটস যারা আছো, তাদের জন্য বলে রাখি, আমার 2.0 ব্যাচ এখনও লাইভ আছে, ক্যান্ডিডেটস এখনও জয়েন করছে। তো নিউ ক্যান্ডিডেটস যারা আছো তারা ফ্রিলি জয়েন করতে পারো এখানে, নো প্রবলেম। আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের গ্রুপেও জয়েন করতে পারো। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপে পিং করতে পারো যদি তোমরা ব্যাচ জয়েন করতে চাও। আর যারা অলরেডি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটস আছো, প্রিলিমস এবং মেন্স লেভেলের, তোমরা প্র্যাকটিস কন্টেন্ট চাইছো, খুব ভালো এনরিচড প্র্যাকটিস কন্টেন্ট চাইছো এবং প্রপার ডিসকাশনের সাথে, তো তাদের জন্য রয়েছে আমার কোয়ান্টস অ্যান্ড রিজনিং 1.0 ব্যাচ। তোমরা সেই ব্যাচেও জয়েন করতে পারো, একই প্রসিডিওর, হোয়াটসঅ্যাপে আমাকে ডাইরেক্টলি মেসেজ করতে পারো। আর যে কোনো রকম ডাউট হলে পরে আমাকে কলও করতে পারো, মেসেজও করতে পারো, আই এম অলওয়েজ অ্যাভেলেবেল। থ্যাংক ইউ ভেরি মাচ।